আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শেরপুরের বোডেরহাট এলাকায় এসেছি আহসান হাবিব ভাইয়ের পুকুরে দেখার জন্য। এর আগেও আমরা এসেছিলাম ভিজিটে, কারণ হলো উনি আমাদের একটি পুশ বিয়ার্ডার ব্যবহার করছেন। তো আজকে আমরা আহসান হাবিব ভাইয়ের কাছে শুনবো উনি আসলে মাছ চাষে কিভাবে আসলেন। তো আমরা এখন আহসান হাবিব ভাইয়ের কাছেই শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আজকে আমরা আসলে আপনার এখানে আসছিলাম যে আপনি আসলে মাছ চাষে কতদিন আগে যুক্ত হয়েছেন? আহ, আসলে আমি পড়াশোনা শেষ করি, বিবিএমবিএ কমপ্লিট করি হলো 17 সালের দিকে শেষ হয়। এটা শেষ হওয়ার পরে 17 সালের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের দিকে আসে আমি আসলে মাছ চাষের সাথে একটু যুক্ত হই। আর তখন ছিল একটা পুকুর নিয়ে আসলে শিক্ষা মানে শেখার জন্য একটু করতেছিলাম। তো এক দুই বছর করার পরে তারপরে আমি পুকুর আরেকটা বাড়াই। এটা কত কত সালের এটা দিকে? 17 সালের মাঝামাঝির দিকে মাঝামাঝি। যাই শুরু করলাম। আচ্ছা। সরি, 17 সালের শেষে 18-র মাঝামাঝি শুরু করলাম। আর আপনার পুকুর আরেকটা বাড়াই 20 সালের দিকে আরেকটা পুকুর বাড়াই। আর এবছর আরেকটা পুকুর বাড়াইলাম। মোটামুটি 4টা পুকুর নিয়ে এখন মাছ চাষ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগে। হ্যাঁ, তার মানে আর আপনার মোটামুটি 18 সাল থেকে হিসাব করলে প্রায় থেকে 7 বছর, 7 সাত আট বছর সাত হলে আট বছরের মতো। 7 বছরের প্লাস হবে মাছ চাষের সাথে যুক্ত আছি। আচ্ছা, আপনার যে পুকুরগুলো আছে এগুলোতে আপনি হ্যাঁ, কি কি মাছ চাষ করেন? আমি মেইনত আসলে পাবদা মাছ চাষ করি। আর পাবদা মাছের সাথে বাংলা মাছ থাকে রুই, মৃগেল, তারপরে আপনার হলো গ্রাস কাপ, গ্রাস সিলভার কাপ। না সিলভার কাপ, ব্রিগহেড কাপ, এই মাছগুলোই আসলে সাধারণত চাষ করি বেশি। আচ্ছা। আর মনোসেক্স পাঙ্গাস সেটা মাঝে মধ্যে একটু কোনো এক পুকুরে হয়তো তেলাপিয়া মাঝে দিলাম, মানে 3-4 মাসের প্রজেক্ট হিসাবে করলাম, তারপরে আবার ওটা বাদ। মানে মেইনত হলো পাবদা চাষি, আমি পাবদার মেন চাষটাই বেশি করি। পাবদাটাই বেশি করেন আর কি, হ্যাঁ মানে হ্যাঁ আপনি 4টা পুকুরে পাবদা চাষ করেন। হ্যাঁ, 4টা পুকুরেই পাবদা চাষ হয় বেশি। আর এখানে যেটা বললেন এটা তো 3 বিঘার কাছাকাছি। হ্যাঁ, আর এটা 3 বিঘার আর যে কাছে আছে। পুকুরগুলো আছে সেগুলোর পরিমাণ কিরকম? একটা 2.5 বিঘা হবে, আরেকটা হবে হলো 1.5 বিঘার মতো, আরেকটা হবে ছোট, ওটা আসলে পোনা টোনা রাখি আর কি, এমনি পোনার জন্য, পোনা মানে পোনার স্টক থাকে আর কি। নার্সিং করেন আর কি। নার্সিং প্লাস স্টক থাকে আর কি স্টক আমার, করেন। মানে ওটা বাংলা মাছের স্টক থাকে। আচ্ছা তখন আচ্ছা। পুকুরগুলো আমার এক পুকুর ইয়া হয়ে গেল, মাছ বিক্রি হয়ে গেল, যাতে চট করে মাছটা আমি দিয়ে দিতে পারি, আচ্ছা। মাছ দেওয়ার জন্য যাতে ওয়েট করতে না হয় আর তো কি। ধরেন এখন যারা কেউ যদি মাছ চাষে আসতে চায় তাহলে তাদের কি বলবেন? মাছ উম, চাষটা আসা কিভাবে আসতে পারে তারা, আসলে বা মাছ চাষে আসলে? এখন বর্তমানে তো ফিডের দাম বেশি, পুকুরের লিজের দাম বেশি, অন্যান্য মানে লেবার কস্টিং বেশি, সবকিছু মিলায় এখন তো মানে এখন কস্টিং এর পরিমাণ বেশি। এখন মাছ চাষের লাভটা হচ্ছে এমন, মানে তুলনামূলকভাবে কম হচ্ছে, বাট মানে মাছ চাষে আসতে চাইলে আমি মনে করি যে এটা আগে ভালোভাবে নিজের সাথে বুঝে শিখে, বা ভালো মানে যারা জানতে হবে যারা মানে যারা চাষে আসে চাষে ভালো, মানে যারা লস খাইছে বেশি, তাদের কাছ থেকে যে শিখতে হবে। যে কি কি আর বিষয়গুলো চ্যালেঞ্জিং আর কি। হ্যাঁ, আর যারা মানে সফল চাষি, এদের কাছে যায় স্বপ্নটা বুনতে হবে, বলতে হবে। তাইলে সে মাছ চাষে সফল হবে। কারণ আমার যিনি গুরু মাছ চাষে, সুইট ভাই, উনি মাছ চাষে মানে 100% সফলতা অর্জন করতে পারেনি। আসলে সফলতা এক একজনের ওই এক 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 জায়গায়। ভাবে ওটা তো আর এভাবে হ্যাঁ, বলা মানে মুশকিল বড় যে। মাছ চাষে সে 100% সফলতা অর্জন করতে পারেনি, বাট সে এখন হ্যাসারিতে অনেক ভালো চলতেছে, সে তার বিজনেসটা এখন খুব জমজমাট। খুব জমজমাট। আর আর আপনি আহ, তাহলে পোনাগুলো কি তার কাছ থেকে কালেক্ট হ্যাঁ, করেন? আমার পোলাগুলো বেশিরভাগই তার কাছ থেকে রেনু কালেক্ট করা হয়। তার হ্যাসারির নাম হলো মন্ডল, মন্ডল হ্যাসারি মন্ডল হ্যাচারি। সম্ভবত এটা নাম। আচ্ছা, আর আপনার এখানে ওনার কাছে কি কি পোনা পাওয়া যায়? মানে কি ওনার পাবদার কাছে, পোনাই পাওয়া যায় না? হ্যাঁ ওনার কাছে পাবদা, গলসা, ট্যাংরা, শিং, মাগুর সবই পোনাই, ওনাকে অর্ডার দিলে উনি করে দেয়। করে দেয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর আপনার মাছ চাষের ক্ষেত্রে যে আমরা যে মেকানাইজেশন বা মেশিনের হ্যাঁ হ্যাঁ ব্যবহারের কথা বলতেছি, যে হ্যাঁ হ্যাঁ। আপনি মেশিন ব্যবহার আগে কতদিন করছেন, বা 18 সাল থেকে যেহেতু আসলে শুরু করছেন? আমি 18 সালে শুরু করার পরে তখন তো মেশিন ব্যবহার করি নাই, তখন মেশিন ব্যবহার করি নাই বলতে কি, তখন আমরা হাতে তৈরি একটা অ্যারোটর বানাইছিলাম। আচ্ছা। তো ওই 2 ঘোড়ার ফ্লোটিং পাম্প নিয়ে হাতে তৈরি একটা অ্যারোটর বানালাম, তো ওটাতে মোটামুটি ওই পুকুরে কাভার করতো। কিন্তু লং টাইম চলার ফলে জিনিসটা নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে তাড়াতাড়ি। যাবে। আচ্ছা, তারপরে ওটা বাদ দেওয়ার পরে আমি সার্চ অ্যারোটর একটা কিনি। আচ্ছা আচ্ছা। কারণ পুকুরটা তখন ছোট ছিল, যার কারণে সার্চ অ্যাডাপ্টারটা হলো না, ওটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের ফ্লোটিং পাম্পটা নিয়ে আসি। আচ্ছা তো ওটা কিছুদিন ব্যবহার করার পরে ওটাও দেখি খুব বেশি নষ্ট হয়। আচ্ছা। তারপরে ওটা বাদ দিয়ে
এখন বর্তমানে ওখানে নেই, ওখানে এখন হয়তো প্যাডেল হুইল বা আপনার যে আরেকটা কি জানি আছে না, ফ্লোটিং বল যেটা, তিনটা বলের ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়তো ব্যবহার করব। না, আমি বলতেছি যে আপনার এয়ারেটর ব্যবহারের আগে ধরেন যে অক্সিজেন জনিত যে চ্যালেঞ্জ গুলো, হ্যাঁ, কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করতেন? এয়ারোটর ছাড়া এখন তো মাছ চাষ করা আসলে অসম্ভব বিষয়। মাছ চাষ করতে হলে এয়ারোটর এটা হলো এসেনশিয়াল জিনিস হয়ে গেছে এলিমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে এয়ারোটর ছাড়া মাছ চাষ করা আসলে খুব ঝুঁকি। হ্যাঁ, না আপনার অনেক রিস্ক হয়ে মেইন যায়। কথা হলো যে আমি কি কি প্রবলেম ফেস করেন যদি ধরেন অক্সিজেন কোনো আর কারণে ফল করে, বা অক্সিজেন যদি কারণে মানে যেদিন আকাশ আসলে মেঘলা থাকে বেশি অথবা অত্যাধিক পরিমাণ গরম, মানে দিনের বেলা সারাদিন গরম গেছে, রাত্রের বেলাতে হঠাৎ করে মেঘ করে আসছে এবং মানে আর্দ্রতা বাড়িয়ে গেছে, তখন যেমন এখন সকালবেলা মাছটা অক্সিজেন ফিল করে ফেলছে। এখন এই ক্ষেত্রে এয়ারোটর থাকলে দেখা যায় যে এই সুবিধাটা আপনারা পাওয়া যায়। যে যে অক্সিজেন মেডিসিন ইউজ করছেন এর আগে, তো অক্সিজেন মেডিসিন আসলে আর এয়ারেটরের পার্থক্যটা কি? মেডিসিন দিয়ে আসলে অক্সিজেন ফেল করলে মেডিসিন দিয়ে আসলে মাছ রক্ষা করা অসম্ভব বিষয়। এটা আসলে মানুষের মনে বুঝ দেওয়ার মতো। বুঝ দেওয়ার মতো, এটা কারণ পুকুরে যদি আপনার পানিটা আলোড়ন সৃষ্টি না করতে পারেন, সেক্ষেত্রে আসলে অক্সিজেন ট্যাবলেটটা হ্যাঁ সাময়িক হয়তো আপনি রিয়াটা হয়, কিন্তু তারপরও হয় না খুব একটা। আমি তো এই পুকুরেই প্রবলেম ফেস করছি, মানে টানা মানে 2-4 দিন পর পরই 3-4 বার মাছ অক্সিজেন ফেল করে। তো আমি ওই যে পুকুরে ঢেউ টেউ দিয়া অক্সিজেন অক্সিজেন ট্যাবলেট না দিয়ে আমি আগে অন্যভাবে হাঁড়ি পাতিল দিয়ে বা কলার পাতা আমি ওই যে আপনি স্যালাইন টেলাইন অন্য করে আগে মাছটাকে একটু মানে স্বাভাবিক করে তারপরে হয়তো অক্সিজেন ট্যাবলেট দিয়ে কোনো রকমে বাঁচাইছি আর কি। তো তারপরে আপনার কি এরকম কখনো হয়েছে যে অক্সিজেন ফল করার কারণে মাছ মারা গেছে? হ্যাঁ, আমার আসলে পাবদা মাছ পড়েনি, কিন্তু ওই যে কার্ফিউ জাতীয়, অর্থাৎ আপনার সিলভার কাপটা বেশি সমস্যা সিলভার কাপ সমস্যা হয় না, আমার কার্প জাতীয় মাছ, ওটা হলো আপনার কার্পু মাছ বলে, যে লাল হাঙ্গি বা কার্পু, এই জাতীয় মাছটা আমার দ্রুত ফল্ট করে। আচ্ছা আচ্ছা, অক্সিজেন ফেল হলে এই মাছটা দ্রুত ফল্ট করে, গ্লাস কাপও ফল্ট করে দ্রুত, ব্লাড কাপও ফল্ট করে, আপনার ব্রিগেড কাপও করে, কিন্তু এরা একটু মানে খুব দ্রুত করে। আর পাবদা মাছের তো অক্সিজেন ফেল হয় তারপরও ভালো। ব্যবহার করতেছেন, এয়ারটার ব্যবহারে আপনি কি কি উপকার পাচ্ছেন? এটা কি শুধু অক্সিজেনই সাপোর্ট দিচ্ছে না অন্য কোনো? আসলে এয়ারোটর ব্যবহার করলে কয়েকটা সুবিধা আছে। সেটা হলো অক্সিজেনের তো এটা সাপোর্ট থাকবেই 100%। আর পুকুরের ডেনসিটিটা যদি স্বাভাবিকভাবে সে রাখে, তাহলে এই পুকুরে রোগ বালাইয়ের পরিমাণ কম হবে। আর সে যদি মানে মাইন্ড করে না, আপনাদের মতো কোম্পানির কথা শুনে যে 3 গুণ 4 গুণ 10 গুণ এরকম শুনে যদি সে ওই রকম ভাবে মাছ যায়, তাহলে তো মনে করেন সে ধরা খালো নিশ্চিত। তো পুকুরের ডেনসিটিটা মোটামুটি একটা লেভেলে রাখে, যেরকম মানে পুকুরে তো আসলে এক এক এলাকার পুকুর এক এক রকম। যেমন আমাদের এলাকায় আমাদের এই পুকুরগুলোতে পাবদা মাছ চাষ করলে 40 থেকে 45 কেজি মাছ পার শতাংশে চাষ করলে ভালো হয়। আচ্ছা, সেই জায়গায় যদি আমি 60 কেজির চিন্তা ভাবনা করি, যে মানে যেগুলো বালু মাটির এলাকা, যেগুলোতে অ্যামোনিয়ার পরিমাণ কম হয়, এগুলা এলাকার কথা যদি চিন্তা করি, যে আমিও হয়তো ওই রকম পরিমাণে করব, সম্ভব না। এলাকার মাটির সাথে তো একটা বিষয় আছে। তো এয়ারোটর আসলে ব্যবহার করা এবং ডেনসিটিটা হিসাব নিকাশ করে রাখে যদি আমি মাছ চাষ করি, মানে হিসাবটা করবো ওইভাবে যে আমি পাবদা মাছ 40 কেজি আর বাংলা মাছ 10 কেজি, 50 কেজি মাছ উৎপাদন করবো পার শতাংশে এনাফ। আর যদি চিন্তা করে যে না আমি পাবদা মাছই 60 কেজি, ওগুলা আরো 20 কেজি, মানে পার শতাংশে মিলে আমরা যদিও ডেনসিটির বিষয় ওইভাবে বলি না, তারপরেও এটা আসলে আমি নিজে পরীক্ষিত আর কি। করে আপনার মাছের গ্রোথ এবং মার্কেটেবল সাইজটা কি সঠিক সময় আছে? আপনার এয়ারোটর ব্যবহার করলে একটা সুবিধা হলো কি, ওই মাছের ওই পুকুরের মাছটা আমরা ছোট মাছ হলেও খাতে স্বাদ লাগে। কারণ কি, মাছটা যখন অক্সিজেন কম পায়, ওই খারাপ পরিবেশে মানুষ হয়, তখন মনে করেন ওই খাবারটা ঠিক মতো খায় না, ওর মানে যখন রোগ বালাই এসে কাদামাটি গন্ধ টন্ধ, মাছটা গন্ধ হয়। কিন্তু এয়ারোটর চালানো পুকুরে দেখা যায় যে মাছটা খাতে স্বাদ লাগে, প্লাস আর মাছটা দ্রুত বর্ধনশীল না হলেও মানে মাছটা আপনার মানে সঠিক সময় আপনি সঠিক সময়ে এটা চলে আসে, অক্সিজেন ভরপুর থাকে আর খাবারের চাহিদা ভালো থাকে, মাছটা দ্রুত বড় হয়। এটাই হলো মেইন কারণ। কেউ যদি মনে করে খাবার না খাওয়ায় এয়ারোটর চালানো, মাছ আমার বড় হয়ে গেল, হবে না। আবার অনেকে বলে যে এয়ারোটর দিলে খাবার কম দেওয়া লাগবে, কিন্তু আসলে এটাও তো বিষয় না, কারণ খাবার তো ঠিকই দিতে হবে।
আসলে এয়ারোটর দিলে খাবার কম দেওয়ার পিছনে এটার পিছনে কিছু একটা যুক্তি আছে, কারণ কি এয়ারোটর চললে আপনার এই অ্যামোনিয়া বা এসে হাবি যাবে, এগুলো তো উপরে ভাসে ওঠে। আর আপনি মানে গাট প্রোবায়োটিক বা এসে প্রোবায়োটিক ব্যবহার করলে প্রোবায়োটিকটা ওই জিনিসগুলা খায়, খাওয়ার পরে আপনার একটা খাবার তৈরি হয়, যেটা আমাদের খালি চোখে হয়তো দেখা যায় না। তো এই খাবারটার কারণে মানে কিছুটা একটু সাশ্রয় তো অবশ্যই হয়। হ্যাঁ, কিছুটা সাশ্রয় হলো, আপনি কিন্তু আপনি মানে মনে করেন যে জায়গায় হয়তো পাবদা মাছ এমনি এমনি আবাদ করলে হয়তো 1 কেজি 800 গ্রাম 850 গ্রাম বা 2 কেজি খাবার লাগে যাচ্ছে। ধরেন 1 কেজি মাছ যদি আমি 25টাই কেজি নিয়ে 20-22টাই কেজি নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে অর্ডার থাকলে দেখা যায় যে 1 কেজি 300 গ্রাম 350 গ্রাম 400 গ্রামে ইনশাল্লাহ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তার মানে তাও তাও তো ভালো অ্যামাউন্টই সেভ হ্যাঁ, হ্যাঁ। আর অবশ্যই ভালো কোম্পানির ফিড ব্যবহার করতে হবে। এমনি আজে বাজে ফিড ব্যবহার করলে পুকুরে, আমার পুকুরের পানির কালারটা দেখেন সুন্দর আছে। হুম হুম, আপনার আপনি পানিটা অনেক আপনাকে সুন্দর আবার লাগছে। আরেকটা পুকুর যদি মনে চাই দেখাবো, ওই অন্য কোম্পানির ফিড ব্যবহার করে, ওই ফিড ব্যবহার করার ফলে ওনার পুকুরের মাছটা খুব একটা ভালো পজিশনে নাই, আচ্ছা মাছের রোগ বালাই দেখা দিছে। উনিও অ্যারোটার ব্যবহার করতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। উনিও চাষি। খাবার হ্যাঁ, পোনা খাবারে সবকিছুর বিষয় আছে। খাবারটা মানসম্মত হতে হবে এক, আর দ্বিতীয়ত পুকুরের ডেনসিটিটা ঠিক রাখতে হবে, যে আমি কোন এলাকায় মাছটা চাষ করতেছি ওই এলাকার একটা অভিজ্ঞ চাষির সাথে বসে, যে উনি কি পরিমাণ কি মাছটা পরিমাণ পুকুরে ছাড়ে, কি ছাড়ে। পরিমাণ মাছ এদিকে হয়, এই জিনিসটাকে বুঝতে হবে, তাহলে হ্যাঁ, ইনশাল্লাহ মানে কোনো কি কি সমস্যা কি হবে না। চ্যালেঞ্জ উনি আসলে ফেস ফেস করছে সেই করছে, জিনিসগুলো হ্যাঁ। আসলে জানতে হবে। তো দর্শক, আপনারা শুনলেন হাসান হাবিব ভাই ওনার অভিজ্ঞতা থেকে বললো, উনি 2018 সাল থেকে মাছ চাষের সাথে জড়িত। তো শেরপুর এলাকায় যারা আছেন তারা আসলে বুঝবেন যে এলাকার মাটি কিরকম, পুকুরের পরিবেশ কিরকম। তো উনি ওনার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছেন। তো এখান থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর আপনারা যদি উপকৃত হন তাহলে আপনার মানে কোনো ফ্রেন্ড সার্কেল তাদের সাথে শেয়ার করবেন, যাতে এই তথ্যটা তাদের কাছে চলে যায়। আর আরেকটা বিষয় উনি বললেন যে আসলে মাছ চাষে আসতে পারেন আপনি, কিন্তু হুট করে আসা যাবে না, ইউটিউবের কোনো ভিডিও দেখে আসা যাবে না, ইভেন আমাদের মতো কোনো কোম্পানির কথাও শুনে আসা যাবে না। যারা মাছ চাষ করেন তাদের সাথে আপনারা ডিসকাস করবেন, যারা অনেকদিন ধরে মাছ চাষের সাথে জড়িত, ইভেন যারা মাছ নিয়ে ধরেন পড়াশোনা করেন তাদের সাথে কথা বলবেন, বসবেন অনেকদিন ধরে, তারা যারা চাষ করে তাদের ফার্ম ভিজিট করবেন। এছাড়া কিন্তু হুট করে যদি আপনি কোনো কাজে নেমে যান তাহলে কিন্তু সেখানে ফলাফল ভালো আসবে না। তো মাছ চাষ সংক্রান্ত আরো ভিডিও আমাদের চ্যানেলে আছে, যদি আপনার প্রয়োজন মনে করেন আপনারা দেখে আসতে পারেন। আর আমরা মেইনলি পুকুরের মেকানাইজেশন নিয়ে কাজ করি। পুকুরের মাছ চাষের জন্য যে এয়ারেটর গুলো সেগুলো আমরা প্রোভাইড করি, ফিশ ফিডার আছে, ব্লোয়ার আছে। তো এই সংক্রান্ত কোনো তথ্য লাগলে অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।